আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি এসেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় যে অধ্যায় বিশ্বায়ন সেটা পড়ানোর জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদের উদ্যোগে এই সুন্দর প্রচেষ্টা ফলে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হলো। আমরা ইউনিট 3 গ্লোবালাইজেশন, গ্লোবাল মানে বিশ্ব, আইজেশন সেটা হচ্ছে আয়ন, মানে বিশ্বকে একটা জায়গায় নিয়ে আসা, এইটা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার ক্ষেত্রে প্রথমে একটা কথা বলে রাখি, যেরকম আমরা প্রথম যে চ্যাপ্টারটা পড়েছিলাম আন্তর্জাতিক সম্পর্ক, সেখানে কিছু বিশ্বায়নের কথা বলেছিলাম। এই জিনিসটা কিন্তু একদম নতুন বিষয়, এবং সত্যিকারের আমরা যখন মাস্টার ডিগ্রি করেছি, স্নাতকোত্তর ডিগ্রি করেছি রাষ্ট্রবিজ্ঞানে, তখনও কিন্তু বিশ্বায়ন আমাদের সিলেবাসে ছিল না, পরবর্তীকালে এসছে। তা এটা সিলেবাসে ইনক্লুড, তাহলে বুঝতে পারছো আন্তর্জাতিক সম্পর্কে বারবার বলেছিলাম তোমাদের আগের ক্লাসে যে নতুন জিনিসের ওপর দেখতে হবে, না দেখলে হবে না, যে একটা জিনিসে থেমে থাকলে চলবে না, এটা একটা গতিশীল বিষয়। অত গতিশীল ফলে নতুন একটা জিনিস কনসেপ্ট আমরা পাচ্ছি, এটা 1990-এর দশক থেকে। এই দশক থেকে কেন আমরা সেই সময় একটা কথা খুব শুনতাম, মুক্ত অর্থনীতি। সেই সময় আমাদের মিশ্র অর্থনীতি ভেঙে মনমোহন সিং তখন ছিলেন, ডক্টর মনমোহন সিং আমাদের অর্থমন্ত্রী ছিলেন সেই সময়, এবং নরসিমহা রাও তিনি ছিলেন প্রধানমন্ত্রী। মনমোহন সিং তিনি একটা মুক্ত অর্থনীতি নিয়ে এসেছিলেন, বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছিলেন, সেইখানটাকে আমরা বলতে পারি ভারতে বিশ্বায়নের সূচনা। এবারে বিশ্বায়নটাকে বুঝতে গেলে কি বলবো, বিশ্বায়ন বোঝার ক্ষেত্রে একটা সোজা কথা বলি, আমাদের যে হাতে এই যে সেল ফোনটা, আমরা সব সময় যেটা ছাড়া চলতে পারি না। আজকে 20 বছর আগে যেটা ভাবতেই পারতাম না, এখন এটা ছাড়া চলতেই পারি না। সেই সেল ফোনটাকে আমরা সবকিছু খবর একবারে হাতে হাতে পেয়ে যাচ্ছি, খবরের কাগজ অব্দি যেতে হচ্ছে না, আমাদের টিভি অব্দিও যেতে হচ্ছে না, টিভিও দেখে না, খুব কম লোকে টিভি দেখছে এখন। তা এই যে হাতে আমরা যে জিনিসটা পেয়ে যাচ্ছি, এটা কেন হচ্ছে? আমরা বলবো প্রযুক্তির উন্নতি, বিজ্ঞানের উন্নতি, নিশ্চয়ই বিজ্ঞানের উন্নতি, প্রযুক্তির উন্নতি তো বটেই, তার সঙ্গে একটা নতুন প্রবাহ, ওয়েভ, চিন্তাধারার ক্ষেত্রে একটা উন্নতি, সেটা হচ্ছে বিশ্বায়ন, বিশ্বকে একটা একীভূত করা। তাহলে বিশ্বায়ন বিষয়টা কিন্তু যদি আমায় বুঝতে হয়, কারণ এটা তো নতুন বিষয় তোমাদের কাছে, তা বুঝতে গেলে কি বলবো, বিশ্বায়নের এরকম সংজ্ঞা দিয়েছেন, একটা খুব ভালো সংজ্ঞা দিয়েছেন পণ্ডিত অ্যান্ড্রু হেউড তার পলিটিক্স গ্রন্থে। বিশ্বায়ন সম্পর্কে বলছেন, বিশ্বায়ন হলো, তোমরা ভালো করে শোনো, এটা পারলে এটাকে লিখে রাখবে, বিশ্বায়ন হলো এমন এক প্রক্রিয়া, এমন এক প্রক্রিয়া বা প্রবাহের উত্থান, এমন এক প্রক্রিয়া বা প্রবাহের উত্থান, যার ফলে দূরবর্তী দেশের থেকে আমরা আমাদের জীবনযাত্রার যে নিয়মাবলী সেগুলোকে কে ঠিক করে দিচ্ছে, দূরবর্তী দেশ থেকে সেই সিদ্ধান্ত আমাদের কাছে আসছে। ব্যাপারটা কি পরিষ্কার হচ্ছে? মনে হয় হলো না। আজকে আমি আমার খাবারের মধ্যে কোন খাবারটা খাবো, খাবার আজকে বাড়িতে খাবার ভালো লাগছে না, একটু যাই তো ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাবার নিয়ে আসি, একটু কেএফসি চিকেন নিয়ে আসি। এই যে কেএফসি চিকেনটা নিয়ে আসছি, আগে বাড়িতে রান্না করে করতাম, বাড়িতে মাকে বলতাম রান্না করে দাও, আমি কি কেনটাকি ফ্রাইড চিকেন পেয়ে যাব, ম্যাকডোনাল্ডস থেকে খাবার পেয়ে যাব, পিৎজা পেয়ে যাব, নিয়ে চলে এলাম। আজকে যে চট করে সহজলভ্য, নিয়ে আসতে হচ্ছে না, অনলাইনে বলে দিচ্ছি, অনলাইনে খাবার দিয়ে যাও বাড়িতে। অর্থাৎ এইটা হচ্ছে কি কারণে, আজকে কিন্তু আমরা এই ম্যাকডোনাল্ডস এই কোম্পানিগুলো কোথাকার, ভারতীয় কি? একদমই নয়। পিৎজা খাবারটা ভারতীয় খাবারই নয়,
ইটালিয়ান খাবার। তা সে পিৎজা খাবারটা আমরা কিন্তু এখন স্বচ্ছন্দে খাচ্ছি। চিকেন কি খেতাম না আগে? নিশ্চয়ই খেতাম, কিন্তু এখন কেএফসি চিকেন খাচ্ছি। কেএফসি চিকেনে কি? কেন্টাকি ফ্রাইড চিকেন। কেন্টাকি বলে একজন, তিনি একটা বিভিন্ন ধরনের যে চিকেনের ব্যবসা করে, মুরগির ব্যবসা করে, তিনি সারা পৃথিবীব্যাপী একটা বড় মার্কেট তৈরি করেছেন। ওইটাই খেতে হবে আমাকে, ওটাই খুব ভালো। আজকে আমি আপেল কেটে খাচ্ছি না, অ্যাপি খাচ্ছি, আপেলের জুস, অ্যাপি খাচ্ছি। এগুলো কিন্তু সব বিশ্বায়নের ফলে। তাহলে আমি আমার জীবনযাত্রার ক্ষেত্রে, আমার প্রসাধনের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো আমি নিচ্ছি, কেন নিচ্ছি? আজ থেকে 20-30 বছর আগে আমাদের কাছে যেগুলো ছিল, ওরে বাবা তুমি ফুটবল খেলতে যাবে, তোমরা ফুটবল খেলবে, খুব ভালো হলে কস্কো কোম্পানি আছে, কস্কো কোম্পানির বল কেনো, বা এইখানে বিভিন্ন দাশগুপ্তর দোকান আছে, কলকাতা শহরে অনেক দোকান আছে, ওখান থেকে কিনে নাও। এই দোকানে, স্পোর্টসের দোকানে খুব ভালো বল পাওয়া যাবে, এই 400-500 টাকায় খুব ভালো বল পাওয়া যাবে। আজকে আমরা ভাবতেই পারি না, 1978 সাল থেকে আমি বিশ্বকাপের টিভিতে দেখি, বিশ্বকাপ ফুটবল দেখলাম, অ্যাডিডাস কোম্পানি বল দেয়। সেই বল অ্যাডিডাস কোম্পানি কোথায়? জাপানে। সেই জাপানে বলটা তৈরি হচ্ছে, হয়ে বিভিন্ন জায়গায়, আর্জেন্টিনার বিশ্বকাপ হচ্ছে, সব জায়গায় অ্যাডিডাস কোম্পানি বল দিচ্ছে। আজকে তোমরা অনেক স্কুলেই, বা প্রতিটা স্কুলেই হয়ে গেছে, আমাদের তো ওদিকে পুরো হয়ে গেছে, জানি না তোমাদের হয়েছে কিনা, প্রত্যেকটা স্কুলকে কিন্তু খেলাধুলোর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা অ্যাডিডাস বল দিচ্ছে। ভেবে দেখো, অ্যাডিডাস বল কি তোমার তাহলে কি জাপান থেকে আনা হচ্ছে? একদমই নয়, জাপান থেকে আনা হচ্ছে না, ভারতবর্ষের কলকাতার আশেপাশে কোথাও তৈরি হচ্ছে। সেটা টেকনোলজিটা আমরা জেনে গেছি, ওরা পাঠিয়ে দিয়েছে, টেকনোলজিটা আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি, এখানে সেইভাবে তৈরি করছি। একটা বলের দাম এখন 2000 টাকায় খুব ভালো বল পাওয়া যাচ্ছে, যেটা ভাবা যেত না আজ থেকে 30 বছর আগে একটা অ্যাডিডাসের বল কিনবো, কারণ কিনতে গেলে তার বিরাট টাকা লাগতো এবং আমার কাস্টম ডিউটি দিয়ে সে বল আনতে হতো। তাহলে এইটা হচ্ছে কেন হচ্ছে? ডিউ টু বিশ্বায়ন। বিশ্বায়ন আমার কাছে টেকনোলজিটাকে নিয়ে এসছে এই জায়গায়, যে আমি ঘরে বসে জিনিসটাকে তৈরি করতে পারছি। নিশ্চয়ই ভালো জিনিস। অর্থাৎ দূরবর্তী দ্বারা, তাদের দ্বারা, আমি নির্দেশের দ্বারা, আমি সিদ্ধান্তের দ্বারা আমি কাজটা করতে পারছি। এবারে বলি বিশ্বায়নের, যে আমরা বললাম একটা প্রবাহের উত্থান, যার ফলে দূরবর্তী রাষ্ট্রের সিদ্ধান্ত আমরা আমাদের ঘরে বসে আমাদের জীবনযাত্রার মধ্যে নিচ্ছি। এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি, যে রোনাল্ড রবার্টসন বলে একজন আন্তর্জাতিক সম্পর্কবিদ, তিনি এবং সোশিওলজিস্ট একসঙ্গেই, তিনি বলছেন বিশ্বায়ন আসলে কিছুই নয়, বিশ্বায়ন হচ্ছে বিশ্বকে সংকুচীকরণ, বিশ্বকে একটা ছোট জায়গায় নিয়ে আসা, বিশ্বকে একটা ছোট জায়গায় নিয়ে আসা, বিশ্বকে একটা বিশ্বগ্রাম, একটা গ্রামের কনসেপ্টে নিয়ে আসা, যেটাকে পরবর্তীকালে বলছেন ম্যাকলুহান। বিশ্ব, আমরা গ্রামে কি দেখেছি? আমরা তো রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে বলছি, পরিবার থেকে, গ্রামীণ সমাজ থেকে রাষ্ট্র এসছে, অ্যারিস্টটলের যে সংজ্ঞা ছিল, সেখান থেকে আমরা কি পেয়েছিলাম? যে রাষ্ট্র হচ্ছে পরিবারের সমষ্টি, পরিবার আর রাষ্ট্র গ্রামীণ সমাজের সমষ্টি। সেই গ্রাম সমাজে আমরা কি দেখতে পাই? আমরা গ্রামে গেলে কি দেখতে পাই? গ্রামের বিভিন্ন পাড়া আছে, মন্ডল পাড়া আছে, কুমোর পাড়া আছে, কামার পাড়া আছে, সেইখানে বিভিন্ন পাড়ায় আমরা কি দেখি? যে তাদের সঙ্গে, বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন, রোজই তাদের মধ্যে দেখা হচ্ছে। আমরা বলছি বিশ্বের প্রতিটা লোকের রোজই দেখা হচ্ছে। কিভাবে দেখা হচ্ছে? সশরীরে দেখা হচ্ছে না, আমরা দেখছি কিভাবে? ডিজিটালি দেখছি আমরা। অর্থাৎ আমরা মোবাইলের মারফতে তোমার বন্ধুর সঙ্গে তুমি আজকে চ্যাট করছো, সে থাকে আজকে আমেরিকায় বসে আছে, তুমি এত দূরে একটা পৃথিবীর এক গোলার্ধ থেকে এক গোলার্ধে তুমি তার সঙ্গে কথা বলতে পারছো, তার সঙ্গে জানতে পারছো তাদের দেশে পড়াশোনা সম্পর্কে কি ধরনের কি পড়া হচ্ছে, তোমার পড়ার বিষয়টা, ওখানে কি ধরনের বই পড়া হয়, তুমি তার সঙ্গে আলোচনা করতে পারছো ডিউ টু বিশ্বায়ন। তাহলে বিশ্বটা একটা ভিলেজ হয়ে গেছে, একটা গ্রামের মতন হয়ে গেছে, সবার সঙ্গে সবার সম্পর্ক গঠিত হয়েছে। এইটা হচ্ছে বিশ্বায়নের একটা
মূল কথা বা কোর ডেফিনেশন যদি বলি, তাহলে বিশ্বায়ন হলো এমন একটা প্রক্রিয়া যে সারা বিশ্বকে একটা এক সূত্রে গ্রথিত করছে, এক সূত্রে গ্রথিত করছে। এবারে আমরা প্রথম কথা বলি, বিশ্বায়নের ধারণাটা কিন্তু মূলত অর্থনৈতিক ধারণা, অর্থনীতি থেকে এর এসছে। কারণ আমি তোমাদের একটু আগেই বলেছি 1990-এর দশকে ভারতে মুক্ত অর্থনীতির প্রবেশ। মুক্ত অর্থনীতি কি, ফ্রি ইকোনমি কি, অর্থাৎ দেশের যে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নয়, রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত যে অর্থনীতি, রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে সবকিছু, সেটা নয়। বাইরে থেকে কোনো বিনিয়োগ এলে আমি সাদরে তাকে আহ্বান জানাচ্ছি, সে এখানে এসে বিভিন্ন কোম্পানি করছে, এখানকার লোকেরা, ছেলেরা, তার কাছে ছেলেমেয়েরা সেখানে চান্স পাচ্ছে, তারা কাজ করছে। আজকে তোমরা দেখতে পারো সেক্টর 5-এ বলতে পারো বা নিউ টাউন সেক্টর 5-এ প্রচুর এরকম কর্পোরেট অফিসগুলো আছে, সেখানে যারা চাকরি করে, ধরো আজকে বিভিন্ন কর্পোরেট সংস্থা আছে, কগনিজেন্ট আছে, তারপরে টিসিএস আছে, তারপরে আমরা ধরছি অ্যাকসেঞ্চার আছে, বিভিন্ন ধরনের ক্যাপজেমিনি, এরা সব যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো কিন্তু এক একটা বহুজাতিক সংস্থা। বিভিন্ন জায়গায়, যেমন কগনিজেন্টের হচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা থেকে আসছে, তাদের আমেরিকা হচ্ছে তাদের হেড অফিস। যে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় এরকম তাদের ব্যবসা ছড়াচ্ছে, এবং সেখানে তারা কি করছে না, এখন একটা নতুন জিনিস এসেছে এআই, কৃত্রিম মেধা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মাধ্যমে তারা কি করছে, বিভিন্ন জায়গার ডাটা অ্যানালিসিস করে এবং বিভিন্ন সমস্যার সমাধান তারা, তার জন্য তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে তারা তাদের পুঁজি বিনিয়োগ করেছে। কেন করেছে? কেন করার মধ্যে দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে নিশ্চয়ই আমাদের এখানে, নিশ্চয়ই আমাদের অনেক ছেলেমেয়েরা এখানে তাতে চাকরি কর্মসংস্থান হচ্ছে, ঠিক কথা, কিন্তু এইটা জিনিসকে ভেবে দেখেছি তারা কেন করছে এখানে, কেন তৃতীয় বিশ্বে বেশি করছে? তার কারণ হচ্ছে তাদের বিশ্বে এইটাকে ছড়াতে গেলে তাদের যে শ্রমিককে মজুরি দিতে হয়, তার থেকে অনেক কম মজুরিতে আমরা মনে করছি অনেক বেশি স্যালারি, তাতে কিন্তু আমাদের দেশের মজুরদের, আমাদের দেশের কর্মীদের, আমাদের দেশের ছেলে মেয়েদের তারা কাজ করিয়ে তারা কিন্তু সেই কাজটা তারা পূরণ করতে পারছে, অর্থাৎ তারা লাভের জন্য করছে, বিজনেস লাভের জন্য করে। তাহলে প্রথম কথা হচ্ছে বিশ্বায়ন কিন্তু প্রথম ধারণাটাই হচ্ছে মূলত অর্থনৈতিক ধারণা। পরবর্তীকালে এটা কি রাজনীতির রূপ নিয়েছে, আরো রূপ নিয়েছে, অনেকগুলো রূপ নিয়েছে। তাহলে প্রথমত ধারণা আমি বিশ্বায়ন বলবো। তা বিশ্বায়নের বৈশিষ্ট্য কি বলবো? বিশ্বায়নের বৈশিষ্ট্য হচ্ছে একটা মুক্ত অর্থনীতি। বিশ্বায়নের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো বিভিন্ন রাষ্ট্রে তার বিভিন্ন সংস্থা ঢুকে পড়ছে, অর্থাৎ বিদেশি বিনিয়োগ হচ্ছে এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ মুক্ত একটা পরিবেশ, এটা চাইছি। বৈশিষ্ট্যগুলো এরকম পাচ্ছি। পুঁজির আদান প্রদান চলছে, পুঁজি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পুঁজির আদান প্রদান চলছে। আচ্ছা, এই জিনিসটা কি আমরা আগে পড়িনি? একদম নতুন। নিশ্চয়ই বিংশ শতকের শেষ থেকে বিশ্বায়নের শুরু হলো। বিশ্বায়ন কিন্তু সূত্রপাত যদি বলতে পারো, সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যখন চারদিকে সাম্রাজ্য বিস্তার করছে, তারা কি করছে, ভারতবর্ষে তারা সাম্রাজ্য বিস্তার করে কি করেছিল, ভারতের কাঁচামালগুলো তারা কম দামে নিত, ভারতের শ্রমিকের কম মজুরি দিয়ে তারা তাদের কাছে শ্রমটা নিত, নিয়ে জিনিস তৈরি করে তাদের দেশে নিয়ে গিয়ে সেটা উচ্চ দামে বিক্রি করত। অর্থাৎ একটা বিদেশে বাজারটা আমি ছড়াচ্ছি এই কারণে, আমার লাভটাকে বাড়ানোর জন্য, এই কারণে আমি বিভিন্ন জায়গায় আমার বাজার ছড়াচ্ছি। এই যে বাজার ছড়ানো, এটাকে আমরা সাম্রাজ্যবাদ, সেটাও বিশ্বায়নের একটা রূপ ছিল। পরবর্তীকালে কি দেখছি, আমি আগের ক্লাসেই তোমাদের বলেছি, তোমাদের মনে আছে কিনা জানি না, চিলির আলেন্ডে সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল। কে সরিয়েছিল না, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বহুজাতিক সংস্থা। অর্থাৎ বহুজাতিক সংস্থা এমন তাদের প্রেশার, তারা একটা সরকারকে সরিয়ে দিয়ে সেখানে তাদের মনোমতো সরকার বসাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র নিজে ওখানে না বসে, ব্রিটিশরা যেরকম নিজেরা এখানে কলোনিতে ছিল, সে কলোনিতে না এসে তার পছন্দ মতো লোককে দিয়ে সে ওখানে শাসন করিয়ে, শোষণ করিয়ে সেখানকার সম্পদ, সেখানকার মুনাফাটা সে নিজে লাভ করছে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় নিও কলোনিয়ালিজম বা নয়া উপনিবেশবাদ, যেটা একটা বিশ্বায়নের রূপ। তাহলে বিশ্বায়নের এরম ভাবে রূপগুলো আমরা দেখতে পাচ্ছি।
তাহলে প্রথমত যে রূপটা হচ্ছে বিশ্বায়নের, সেটা হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক বিশ্বায়ন কি? অর্থনৈতিক বিশ্বায়ন হচ্ছে অর্থনীতিটাকে একটা একীভূত করা, অর্থাৎ আমার কিরাম থাকবে না, আমার কোন রকম মাঝখানে জাতীয় কথাটা থাকবে না। আমরা যদি একটুখানি দেখি জিনিসটাকে, আমরা যদি অর্থনীতির বিষয়টা একটু দেখি, আমি দেখাচ্ছি তোমাদের। এইটা দেখো, একটা জিনিস আসছে ওপরে হচ্ছে গ্লোবাল, এটা হচ্ছে ন্যাশনাল, আর এটা হচ্ছে লোকাল। এরপরে কি হচ্ছে, বিশ্বায়নের ফলে কি হচ্ছে, অর্থনীতি জাতীয় রাষ্ট্র, ন্যাশনাল মানে কি রাষ্ট্র, এখানে স্টেট আছে, স্টেট আছে, আমি স্টেটকে সরিয়ে দিয়ে সোজাসুজি লোকালের সঙ্গে আমি বন্ধুত্ব করছি, আমি ব্যবসা করছি। আমি স্টেটকে সোজা সরিয়ে দিয়ে, স্টেট থেকে উড়িয়ে দিয়ে আমি সোজা লোকালের সঙ্গে ব্যবস্থা করছি, আমি ব্যবসা যেটা করছি। তাহলে দেখতে পাচ্ছি যে গ্লোবাল থেকে লোকালে চলে যাচ্ছি ন্যাশনালকে বাদ দিয়ে, অর্থাৎ অর্থনৈতিক বিনিয়োগ করছি এইভাবে। এক একটা দেশে এইভাবে বিনিয়োগ করে কি করছি, বিনিয়োগ করে মানুষ সেখানে যাচ্ছে, অনেক সুবিধে পাচ্ছে, বিভিন্ন ধরনের নতুন পরিষেবা, উন্নত পরিষেবা আমরা পাচ্ছি, প্রযুক্তি পাচ্ছি, সবই পাচ্ছি, মানুষ এগোচ্ছে। আজকে আমরা বিভিন্ন শপিং মলে যাচ্ছি, সেখানে বিভিন্ন ধরনের জিনিস খুব সস্তায় আমরা পেয়ে যাচ্ছি। আজকে কি ভাবতে পারতাম আমরা কিউই ফল বা এই ধরনের জিনিস আমরা চট করে পেয়ে যাব? পাওয়া যেত না, এখন কিন্তু পাওয়া যায় বিশ্বায়নের ফলে। তাহলে এই যে জিনিসগুলো আমরা পাচ্ছি, এই যে যাচ্ছে অর্থনীতিটা, তাহলে কোথায় চলে এসছে, আঞ্চলিক স্তরে। আঞ্চলিক স্তরে রাষ্ট্রকে সরিয়ে দিয়ে আঞ্চলিক স্তরে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন রাজ্য, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলায় তারা কিন্তু ঢুকে আসছে। এরকম একটা উদাহরণ যদি তোমরা এক্ষুনি দিতে পারো, বলবো এনরন কোম্পানি। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু রয়েছে এনরন কোম্পানি। এনরন কোম্পানি একটা বহুজাতিক কোম্পানি, সে সেখানে ব্যবসা করছে, কিন্তু ভারত সরকারের সঙ্গে কোন রকম তার চুক্তি হয়নি, সে একদম সোজা অন্ধ্রপ্রদেশের সরকারের সঙ্গে চুক্তি করে করছে কাজটা। তাহলে কোনখানে কি যাচ্ছে, কোটা যাচ্ছে সার্বভৌম রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্রের সংকট একটা আসছে। সার্বভৌমিকতা, যে রাষ্ট্রের সার্বভৌমিকতা ছিল যে আমরা পুরোপুরি রাষ্ট্রের মধ্যে সবাই আমার অধীন, রাষ্ট্র যেটা বলতো, এবং রাষ্ট্রের বাইরে সে স্বাধীনভাবে তার নীতি প্রণয়ন করবে, সেখানে দেখা যাচ্ছে একটা হস্তক্ষেপ কিন্তু হচ্ছে। তাহলে বলতে পারি সার্বভৌমিকতার ক্ষেত্রে কিন্তু একটা হস্তক্ষেপ আসছে। কিন্তু সার্বভৌমিকতা হস্তক্ষেপ মানে রাষ্ট্রকে দখল করা নয়, সেখানে সে শুধু বিজনেস করছে, ব্যবসা করছে, সে ব্যবসা করে হয়তো মতবাদ সেখানে আসছে, কিন্তু হচ্ছে একটা ইনফিল্ট্রেশন হচ্ছে, একটা অনুপ্রবেশ হচ্ছে, এটাকে বলতেই হবে। তাহলে অর্থনৈতিক দিক থেকে দেখছি কি, ঋণ দিয়ে, আমরা ঋণ দিয়ে এখানে একটা জিনিস তৈরি করছি, অর্থাৎ অনেক টাকা ঋণ দিচ্ছি, সেই ঋণটা কিন্তু মেটাতে হচ্ছে, যখন মেটাচ্ছে সেই সরকার, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, তাকে কিন্তু আর টাকাতে মেটাতে পারবে না, তাকে ডলারে মেটাতে হচ্ছে। আর আজকে বুঝতে পারছো ডলারের দাম কোথায় চলে গেছে, 90 টাকার উপরে চলে গেছে ডলারের দাম। তাহলে বুঝতে পারছো ডলারের জিনিসে আমি তার কাছে ঋণ নিলাম, আমাকে কিন্তু ফেরত দিতে হচ্ছে ওই ডলারের হিসেবে, টাকার হিসেবে কিন্তু ফেরত দেবো না। যদি $1000 নিই, তাহলে কিন্তু $1000 যে মানটা 1000 টাকা দিয়ে হবে না, $1000 আমার তাকে ফেরত দিতে হবে। তাহলে কিভাবে ঋণের জালে এশিয়া আফ্রিকার অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে জালে ফেলে দিচ্ছে অর্থনৈতিক বিশ্বায়ন। তাহলে কি খারাপটাই হচ্ছে, ভালো কিছু হচ্ছে না? নিশ্চয়ই ভালো হচ্ছে। অর্থনৈতিক ফলে আমরা বিভিন্ন জিনিস, যেগুলো জিনিসগুলো পণ্য দ্রব্য বলো, বিভিন্ন ধরনের বলো, সে চিকিৎসা দ্রব্য বলো, বিভিন্ন রকমের জিনিস আমরা কিন্তু খুব সুলভে পেয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে সুলভে পাওয়ার কারণ এত মাঝখানে কাস্টমস ডিউটির মধ্যে এত ঝামেলা নেই, এবং টেকনোলজি যেহেতু আমরা ট্রান্সফার করতে পারছি, আমরা যদি প্রযুক্তিকে আমরা যেহেতু আমরা এদিক থেকে ওদিকে পাঠাতে পারছি, পাঠানোর পরে কিন্তু আমরা সেই জিনিসটা এখানেই তৈরি করে দিতে পারছি। চামড়ার জিনিস, চামড়ার খুব ভালো ভালো জিনিস
ভালো জিনিস তৈরি হচ্ছে, এখানে তৈরি করা যাচ্ছে, যেটা বিদেশের জিনিস সেটা এখানে তৈরি করছি, এখানেই তৈরি হয়ে যাচ্ছে এবং একদম ওখানকার ব্র্যান্ড ওই রকমই জিনিস এখানে তৈরি হয়ে যাচ্ছে। দামটা নিশ্চয়ই কমছে, কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারছি কোন জায়গাটা নষ্ট হচ্ছে। তোমরা বলো তো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নষ্ট হচ্ছে কিন্তু দেশজ শিল্প। আমি পরে আসবো, অর্থনৈতিক বিশ্বায়নটা আলোচনা করলাম। এইবারে আসি রাজনৈতিক বিশ্বায়ন। রাজনৈতিক বিশ্বায়ন হচ্ছে, অর্থনৈতিক বিশ্বায়ন হলেই রাজনৈতিক বিশ্বায়ন হবে, রাজনৈতিক এবং সামরিক বিশ্বায়ন কি করছে। প্রথম কথা হচ্ছে, যখন আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কি দেখছি, যখন পৃথিবীটা দুটো মেরুতে চলে গেল, প্রথম মেরু, দ্বিতীয় মেরু, মার্কিন যুক্তরাষ্ট্র একটা ওয়ার্ল্ড, সোভিয়েত ইউনিয়ন একটা ওয়ার্ল্ড এবং জোট নিরপেক্ষ রাষ্ট্র। সেখানে কি হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার বিভিন্ন সহযোগীদের নিয়ে কি তৈরি করছে, এনএটিও, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সামরিক শক্তি ন্যাটো, তারা একটা নিজেদের মধ্যে তৈরি করছে। আবার রাশিয়া করছে কি, সোভিয়েত ইউনিয়ন ওয়ারশা জোট গঠন করেছিল, ওয়ারশা চুক্তি। এখন কি হচ্ছে, এখন তৈরি হচ্ছে ইউরো, ইউরো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিজেদের মধ্যে বিনিময় মুদ্রা, সেখানে কিন্তু ডলারে কাজ হয় না, ইউরোতে কাজ হয়, তারা সেখানে কাজ করছে, করে পুরো দেশীয় সেখানকার কিন্তু যা যা যেখানে যা চলছে, ফ্র্যাঙ্ক চলছে বা এ চলছে, সেগুলো কিন্তু সেখানে আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেটার জায়গায় ইউরো চলছে। আবার ডলার, আমরা যেসব জায়গায় চলছে আমরা ডলারেই কাজ করতে হচ্ছে, আমাদের কিছু করার নেই, উপায় নেই, কারণ আমরা বেড়ে গেছি। অর্থাৎ রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে, সামরিকভাবে কি করেছে, সামরিকভাবে যদি আমাদের ওপরে এরকম একটা জায়গা আসে যে সামরিক চুক্তি তারা করছে, আসিয়ান তৈরি করলো, তা আমরা সঙ্গে সঙ্গে কি করছি, সার্ক তৈরি করছি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ পূর্ব এশিয়ার 8টা রাষ্ট্র, 7টা রাষ্ট্র, 8 নম্বর হচ্ছে আফগানিস্তান, সেও আমাদের সঙ্গে এসছে, সার্ক তৈরি করছে। কেন, আমরা আমাদের ক্ষেত্রে অর্থনীতিটা আমাদের নিজেদের মতন অর্থনীতি আমরা ঠিক করব, অর্থনীতি এই সবাই মিলে ঠিক করবে এবং আমাদের মধ্যে বিভিন্ন বাণিজ্য চুক্তি চলবে এবং আমাদের মধ্যে কোনো রাষ্ট্র যদি কোনো জায়গায় আক্রান্ত হয়, কোনো জায়গায় ক্ষতি হয়, সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়বে, সবাই মিলে তাতে আসবে, সহযোগিতার মধ্যে চলবে। এইভাবে আমরা এগিয়ে আসছি। এটাকে করার জন্যে কি হচ্ছে, এত কিছু করার জন্য কিন্তু দেশীয় যে ব্যাপারটা, দেশের যে নিজস্ব জিনিসটা, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আরো ভালো করে কোথায় বোঝা যাবে, রাজনৈতিকভাবে আমি কি করছি, যে বিভিন্ন দেশকে আমি জোটের মধ্যে নিয়ে আসছি, জোট অর্থাৎ হয় আমার জোটে এসো, নাহলে ওর জোটে যাও, আমরা বিভিন্ন জোটের সঙ্গে চলে যাচ্ছি, মার্কিনী জোটে যাচ্ছে, কেউ চায়নার দিকে চলে যাচ্ছে, চায়নার জোটের দিকে যাচ্ছে, জোটে গিয়ে ঠিক হচ্ছে যে আমার কিছু অসুবিধে হলে আমার চায়না হচ্ছে বড় রাষ্ট্র, তাকে দেখে কেউ ভয় এগোবে না, আমি এই জোটের মধ্যে আছি। তাই সেখানে আমাকে স্বাধীনভাবে আমার পররাষ্ট্রনীতি চালানো কিন্তু খুব শক্ত হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু দুদিকে ওজন করে চলতে হচ্ছে। তোমরা খুব সাবধানে মানে এক্ষুনি বুঝতে পারবে, একদম রিসেন্ট, একবারে সম্প্রতি 2 দিন আগে আমাদের রাশিয়ার যিনি প্রিমিয়ার পুতিন, তিনি এসেছিলেন ভারত সফরে, এবং তিনি ভারত সফরে এসে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে গেছেন, বিভিন্ন চুক্তি টুক্তি হয়েছে, সেগুলো চলে গেছেন। তাহলে আমরা কিন্তু রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক কিরম ছিল, আগেও ছিল বন্ধুত্বপূর্ণ, এখনো বন্ধুত্বপূর্ণ। পাশাপাশি দেখো আমেরিকার সঙ্গেও সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ আছে। যতই যা হোক আমরা কিন্তু একটা ব্যালেন্স চলে রাখতে হচ্ছে, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য আমরা রেখে চলছি জায়গাটাকে। আবার পাশে দেখো চায়না, চায়নার কিন্তু প্রচুর বিজনেস, প্রচুর বাণিজ্য, আমাদের ভারতে চায়নার বাণিজ্য আছে, অনুপ্রবেশ আছে, তাহলে চায়নার সঙ্গে আমাদের কিন্তু সুসম্পর্ক আছে। আবার আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক আছে। এই যে এতগুলো সুসম্পর্ক আমরা রাখছি, কেন রাখছি, রাখছি ভারতের নিরাপত্তা, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বাঁচানোর জন্য। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দিক, সামরিক দিক। তারপরে দেখব সাংস্কৃতিক দিক, এইটা একটা মজার জিনিস। সংস্কৃতিগত ক্ষেত্রে কি হয়েছে, সংস্কৃতিগত ক্ষেত্রে দেশজ সংস্কৃতি কিন্তু চলে যাচ্ছে। একটা খুব পরিষ্কার তোমাদের কথা বলতে পারি, ধরো আজকে আমরা কিছুদিন আগেও যেটা মনে করতাম যে আমাদের একটু খাবার দাবারের মধ্যে, খাবার দাবার দিয়ে শুরু করি, খাবার দাবারে মনে করছি যে মুড়ি খাওয়াটা, মুড়িটা আমাদের একটা আঞ্চলিক খাবার,
আমরা মুড়ি খেয়ে নিচ্ছি, মুড়ি খাচ্ছি। খুব বেশি হলে আমাদের সময় ছোট যখন ছিলাম একটু রেস্টুরেন্টে গিয়ে একটু কাটলেট নিয়ে এসে কাটলেট খাওয়া হতো। এখন দেখা যাচ্ছে আমরা কিন্তু কোনো জল খাবারের কিছু হলে মুড়ি টুড়ির দিকে যাচ্ছি না, হয় একটা পাস্তা করে নিচ্ছি, হয় একটা পিৎজা কিনে আনছি, হয় একটা বার্গার কিনে আনছি। অর্থাৎ আর পানীয় হলে সঙ্গে সঙ্গে একটা অ্যাপি নিয়ে আসছি, একটা যে কোনো ধরনের পানীয় নিয়ে তারা এসে খাচ্ছি তারা। তাহলে কেন করছে এটা? তার কারণটা হচ্ছে এই বাজারগুলো আমাদেরকে লোভ দেখাচ্ছে যে এইগুলো তোমার হাতের কাছে আছে, তুমি এইগুলোতে যাও, তুমি আর ডাবের জল খেও না, তোমার আর শরীর সুস্থ রাখার জন্য মুড়ি খাওয়ার দরকার নেই, তুমি এটা খাও, তোমার পেট ভরে যাবে, রান্নাও করতে হচ্ছে না কিছু না, তুমি রান্না খাবার প্রসেস ফুড তুমি পেয়ে যাচ্ছ, তুমি বাড়িতে আনছো শুধু গরম করে খাচ্ছ, সসেস তুমি বাড়িতে এনে গরম করে খাচ্ছ। তাহলে এই জিনিসগুলো আমার সহজলভ্য হয়ে গেছে। সহজলভ্য হয়ে যাবার ফলে আমার যেরকম সুবিধে হয়েছে, অসুবিধে কোথায় হয়েছে? প্রথম কথা হচ্ছে যে ডাক্তারবাবুরা বলছে যে এইসব ফাস্ট ফুড খেয়ে কিন্তু আমাদের কি হচ্ছে, ফাস্ট ফুডের ফলে শরীরে নানা রকম আমাদের ক্ষতি হচ্ছে, যেটা আগে হতো না, এখন নানা রকমের শরীরের ক্ষতি হচ্ছে এবং কম বয়সী ছেলেমেয়েরা ছট করে হঠাৎ হার্ট অ্যাটাক হচ্ছে, তারা হৃদযন্ত্রের সমস্যায় পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সে প্রচন্ড রকম ভাবে সারাদিন থেকে কম্পিউটারের সামনে বসে আছে, কাজ করছে, একটা কোনো বহুজাতিক সংস্থাতে কাজ করছে, এবং তাকে খেতে হলে একটা রোল খেয়ে নিল, বা একটা রোল তো এখানে বলতে পারি, কিন্তু বিভিন্ন ধরনের বার্গার টার্গার খেয়ে সে চালিয়ে দিল। তাড়াতাড়ি খেয়েও নিতে হবে, খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে গেল, আমার ভাত খেতে টাইম লাগবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমাদের সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু একটা মিশ্র সংস্কৃতি এসে গেছে, একটা পশ্চিমী সংস্কৃতি বলবো, যেটাকে বলতে পারি অনেকটা আরোক্ত করে মার্কিন সংস্কৃতি এসে গেছে। আজকে একজন ছেলেকে আমি যদি দেখি, একটি ছেলে, সে বয়স্ক একটা কিশোর, একটি কিশোরী, একটি কিশোর, সে রাস্তা দিয়ে হাঁটছে, ধরো আজকের গ্লোবাল ম্যান কাকে বলবে, বিশ্বায়িত পুরুষ কাকে বলবে, বিশ্বায়িত মানুষ কাকে বলবে? একটি লোক চলেছে, সে একটা বারমুডা পরে আছে, একটা জিন্সের বারমুডা, একটা গেঞ্জি, কানে ওয়াকম্যান দেওয়া আছে, হাতে একটা অ্যাপির বোতল আছে, আর চোখে রেব্যানের সানগ্লাস আছে, সে হেঁটে চলেছে। জুতোটা হচ্ছে তার বিদেশের একটা কোনো নাইক কোম্পানির জুতো, এইটা পরে সে হাঁটছে। তুমি বলো তো দেশীয় জিনিসটা কোথায় আছে তার? তার শরীরে শুধু শরীরটা তার দেশীয়, ভারতীয়, এছাড়া কিছু নয়, কিন্তু তার সবটাই কিন্তু বিশ্বায়িত হয়ে গেছে। এইটা হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়ন এইভাবে অনুপ্রবেশ করে গেছে আমাদের ক্ষেত্রে। সেই জন্য বলা হয় এমন ভাবে করেছে যে বিশ্বায়নে আমাদের দেশজ সংস্কৃতিটা ভেঙে যাচ্ছে, আমরা কিন্তু সেটাকে কোনো দেখছি না। আমরা বলছি না আপেল খাওয়ার দরকার নেই, আমি তো আপেলের জুস পেয়ে যাচ্ছি, আপেল জুস করে বাচ্চাকে খাওয়ানোর দরকার নেই, তুমি অ্যাপি একটা কিনে খাইয়ে দাও, তাতেই হয়ে যাবে। তার কারণটা হচ্ছে আমি সহজলভ্য এটা পেয়ে যাচ্ছি, তার খারাপ ভালোটা দেখছি না, কিন্তু যেহেতু সহজলভ্য আমাকে কষ্ট করতে হচ্ছে না, আমি পেয়ে যাচ্ছি। এর ফলে হচ্ছে কি, সংস্কৃতির ক্ষেত্রে, প্রসাধনের ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, আমরা খাওয়ার ফাস্টফুড, পোশাক পরিচ্ছদ সব ক্ষেত্রে একটা বিদেশি জিনিস, তার সঙ্গে দেশি জিনিসকে আমরা মেশাচ্ছি। অনেক সময় বিদেশি কোম্পানিগুলো কি করে, তারা দেশীয় আঞ্চলিক, যে লোকাল বলছি, লোকাল আঞ্চলিক ভাষা বা সংস্কৃতিকে ব্যবহার করে তাদের বিজ্ঞাপনে। কিরকম বিজ্ঞাপন? ধরে নাও একটা পশ্চিমবঙ্গে একটা রিমোট গ্রাম, প্রত্যন্ত গ্রাম, সেই গ্রামে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, গরমকালে দেখো একটা বিজ্ঞাপন লটকে দেওয়া হয়েছে, গরমের হাত থেকে বাঁচতে, রোদের হাত থেকে বাঁচতে পড়ুন রে-ব্যানের রোদ চশমা। তাহলে গরম, রোদের হাত থেকে বাঁচতে রোদ চশমা, আমি সানগ্লাস বলছি না, আমি রোদ চশমা বলছি, অর্থাৎ গ্রামের লোক রোদ চশমাই চেনে। কিন্তু কোম্পানিটা কি? রেব্যানের কোম্পানি, বহুজাতিক সংস্থা। রেব্যানের গগলসটাই পড়লে তুমি রোজ থেকে বাঁচবে, আর তোমার এখানে কোনো গগলস পড়লে বা মাথায় ছাতা দিলে তুমি বাঁচবে না রোদ থেকে। অর্থাৎ এইটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে কি হচ্ছে, দেশীয় সংস্কৃতি আর বিদেশি সংস্কৃতি, বিশ্বায়িত সংস্কৃতি আর আঞ্চলিক সংস্কৃতির মিলনে একটা মিশ্র সংস্কৃতি
যাকে বলা হচ্ছে গ্লোকাল, গ্লোবাল প্লাস লোকাল, অর্থাৎ আঞ্চলিক সংস্কৃতি আর বিশ্বায়িত সংস্কৃতি মিশে একটা মিশ্র সংস্কৃতি আমরা তৈরি করে দিচ্ছি। এইভাবে তৈরি করছি। সংস্কৃতির ক্ষেত্রে কিভাবে বিশ্বায়ন আমাদের সারা জীবন মানে আমাদের পুরো পুরো আমাদের জীবনযাত্রাটাকে কিভাবে চেঞ্জ করে দিচ্ছে করলো। এরপরে আসছে কি, সাংস্কৃতিক হয়ে গেল। আর একটা হচ্ছে তথ্য প্রচারগত ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে একটা দারুণ যুগান্তকারী পরিবর্তন এসছে। যুগান্তকারী পরিবর্তন এসছে আজকে। আজকে বিভিন্ন জায়গায় কোথাও যাতায়াত করা, তার জন্যে বিভিন্ন জায়গায় পৌঁছানো, এবং তুমি একটা টিকিট কাটছো, তুমি ট্রেনের টিকিট কাটছো, অনেকেই মোবাইলেই টিকিট কেটে নিচ্ছে, মোবাইলের মধ্যেই তার অনলাইনে সবকিছু হয়ে যাচ্ছে। তুমি অনলাইন শপিং করছো, বাড়িতে বসে তুমি কি কি বাজারে লাগবে তোমার বাজার যেতে হচ্ছে না, বাড়িতে বাজারটা চলে আসছে। তুমি টাকাটাও হাতে দিতে হচ্ছে না, তুমি পে করে দিচ্ছ, গুগল পে বা কিছু দিয়ে পেমেন্ট করে দিচ্ছ। অর্থাৎ এর ফলে কি হচ্ছে, মানুষ কিন্তু মানুষের আর বেরোতে হচ্ছে না, যাতায়াত করতে হচ্ছে না, ঘরে বসেই সে বিশ্বটাকে পেয়ে যাচ্ছে। একদিকে খুব আনন্দের জিনিস, কিন্তু খুব ভালো হচ্ছে, দারুণ জিনিস হচ্ছে। একদিকে মারাত্মক জিনিস, আমার শরীরটাকে আমি শেষ করে দিচ্ছি, আমি বেরোচ্ছি না, আমি কর্মক্ষমতা হারিয়ে ফেলছি, মানসিক স্ট্রেস ভীষণ বেড়ে যাচ্ছে। এইসব জিনিস খেলে মানে বিভিন্ন ফাস্টফুড খেলে মানসিক সমস্যা হয়, সেই সমস্যা আমাদের হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, কিন্তু সেটাকে আমরা মেনে নিয়ে এই এই ভোগের থাকার জন্য এই কাজগুলো আমরা করছি, কাজটা করছি। এরপরে আমরা দেখছি, এইটার পরে আমরা দেখছি তাহলে বিশ্বায়ন আমাদের কি করছে না, আমাদের কিন্তু এক জায়গায় স্থবির করে দিচ্ছে। আমরা চটপটে কোন জায়গায়, প্রযুক্তিগত ক্ষেত্রে আমরা খুব চটপটে, কিন্তু শারীরিকগত দিক থেকে কিন্তু আমরা আজকে স্থবির হয়ে যাচ্ছি। আজকে খুব কম মাঠগুলোতে দেখা যায় ছেলেমেয়েরা খেলছে, ফুটবল খেলছে, খেলে খেলে না যে তা নয়। গ্রামের আমি একটি শহর থেকে শহরতলি একটি স্কুলে পড়াই, সেখানে এখনো মাঠে খেলা হয়, কিন্তু আমি কলকাতা শহরে যেখানে থাকি সেখানে খেলাধুলো করতে বেরোয় না কেউ, আর গেম খেলছি, হাতে রাস্তায় দেখি এরকম মোবাইলটা নিয়ে চলেছে, চলতে চলতে গেম খেলছে, বিভিন্ন ধরনের খেলা হচ্ছে, তাই মোবাইলেই খেলা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে এইভাবে অ্যাডিক্টেড হচ্ছি, আমি একটা জায়গায় যে পড়ে যাচ্ছি, এটা কিন্তু আমাকে বিশ্বায়ন নিয়ে আসছে পরিষ্কার করে মার্কিনী সংস্কৃতি, পশ্চিমী সংস্কৃতি, আমার সংস্কৃতিটাকে নষ্ট করে দিয়ে আমাকে কিন্তু তার একটা দাসে তৈরি করছে, মারধর করে নয়, জাস্ট বিভিন্ন লোভের জিনিস আমার সামনে দিয়ে যাচ্ছে। আমরা লোভীর দিকে দৌড়চ্ছি, যেটা আমার চাই, এটা না হলে চলবে না, আমার আইফোন না হলে চলবে না, আমি না হলে পড়তে পারবো না, আমি জায়গায় পড়তে পারবো না, আইফোন না হলে চলবে না। এরকম একটা বিষয় আমার আমার একটা হয়েছিল একটা জায়গায়, মিশনে, একজন কলেজের ক্ষেত্রে বলছি, মিশন কলেজে, সেখানে গার্জেন এসে বলছে, মহারাজকে বলছে, মাস্টারমশাই, প্রিন্সিপালকে বলছে, আপনি মোবাইল ফোনটাকে না ছাত্রদের বারণ করুন, মোবাইল ফোন যেন না আসে। তা মহারাজ, যিনি প্রিন্সিপাল ছিলেন, যে বলছে সেও কিন্তু মিশনে পড়া, তার ছেলের গার্জেন মিটিং এ, তা বললেন যে আপনি কেন এই মোবাইলটা দিয়েছেন, স্মার্টফোন কেন দিয়েছেন ওকে, ওকে একটা ছোট ফোন দিতে পারতেন না, আপনি তো বাড়িতে ওর সঙ্গে কথা বলবেন তার জন্য, তা স্মার্টফোনটা দিয়েছেন কেন ওর হাতে, আপনি দিয়েছেন কেন, এখানে তো ফোন অ্যালাউ নয়, আপনি কেন ফোন এটা করেছেন, ফোনে সে কথা বলতে পারে কিন্তু সারাদিন তো ফোন নিয়ে বসতে পারবে না। অর্থাৎ আমরা এমন অ্যাডিক্টেড হয়ে গেছি যে আমাদের এই ফোন ছাড়া চলে না। আমরা কি ভাবতে পারতাম আজকে 20-30 বছর, আমরা তো পড়াশোনা করেছি, দূরে গিয়ে পড়েছি, ইউনিভার্সিটি গেছি, বাসে টাসে চলেছি, আমরা সেখানে গেছি, প্রতি মুহূর্তে বাড়ি থেকে, হ্যাঁ রে কোথায় আছিস, কি করছিস, না এখানে আছি, এখন আমি যাব, কিছু বলেছি, তখন ল্যান্ড ফোন ছিল, একবার কথা বললাম, খুব দরকার হলে কথা হলো, বলে গেল। কিন্তু আজকে আমার কাছে এমন ভাবে প্রযুক্তি এমন আমার হাতে এসে গেছে, আমি সেটা যথেচ্ছ ব্যবহার করছি। নিশ্চয়ই প্রযুক্তি ব্যবহারের দরকার আছে। আজ গুগল থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারি। আমারও যখন পড়াতে গিয়ে কিছু মনে হচ্ছে যে একটুখানি ক্রস চেক করি, আমি নিশ্চয়ই গুগল দেখি, কিন্তু আমি গুগল দেখব, কিন্তু আমরা কিন্তু আমাদের তরুণ প্রজন্ম কিন্তু গুগলও দেখছে, তার সঙ্গে সিনেমাও দেখছে, তার সঙ্গে বিভিন্ন বাজে জিনিসও তাদের সাইটে চলে আসে, সেগুলো তারা দেখছে, খেলাও দেখছে, অনেক কিছুই দেখছে কিন্তু, এবং খেলা ওর মধ্যে গেম করছে, গেমটাও তারা খেলছে,
কিন্তু তারা মাঠে গিয়ে আর খেলছে না, তাদের শারীরিক সক্ষমতা কমে যাচ্ছে। তারা দেখছে যে এক্ষুনি যাব, চেহারা তৈরি করব, জিমে চলে যাচ্ছি, জিমে যাচ্ছে, নিচের সক্ষমতা না বুঝে তাদের কিন্তু সেই জিমে গিয়ে হট করে তার দেখেছে হার্ট অ্যাটাক করে গেল, সে দুম করে মারা গেল। অর্থাৎ তার ক্ষমতার থেকে সে বেশি তুলে সে বলছে আজকেই আমি দেখাতে হবে, আমাকে এরকম চেহারাটা দেখাতে হবে, ওই সিনেমার যে নায়কের মতন চেহারা দেখাতে হবে। এটা আমি বারবার দেখছি। এটা তো এই যে জিনিসগুলো আমাদের কাছে আসছে, বিশ্বায়ন, তার মানে বিশ্বায়ন আমাদের ভালো খারাপ দুটোই করছে। ভারতের ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়া নিশ্চয়ই মুক্ত অর্থনীতি ভারতে অনেক ভালো জিনিস এনেছে। পাশাপাশি কিন্তু এই যে বিভিন্ন ধরনের ভাবে আমাদের যে দাসে পরিণত করছে, এটা কিন্তু আমাদের একটা মানসিকভাবে আমাদের ওপর দারুণভাবে প্রভাব ফেলেছে। তাই জন্যে এখন প্রতিরোধের বিশ্বায়ন বলে একটা জিনিস হচ্ছে, বিশ্বায়নকে কাউন্টার করার জন্য। এই বিশ্বায়নের সুবিধা নিয়ে কিন্তু যেরকম রাষ্ট্ররাও কাজ করছে, বিশ্বায়নের সুবিধা নিয়ে কিন্তু সন্ত্রাসবাদী সংগঠনগুলোও কাজ করছে। তারাও কিন্তু দুর্নিয়ন্ত্রিত বোমা ফাটাচ্ছে, তারাও কিন্তু এই কাজ করছে। তারাও কিন্তু সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম যে করছে তারাও কিন্তু এইভাবেই কাজ করছে, বিশ্বায়নটাকে নিয়েই কাজ করছে। অর্থাৎ বিশ্বায়নটাকে আমাদের জানার দরকার এই কারণে যে বিশ্বায়ন আমাদের জীবনের ভাবনা চিন্তা সব পাল্টে দিয়েছে। পাল্টে দেওয়ার ফলে কি এসছে, আমাদের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের ব্যাপারটা যে রাষ্ট্রকেন্দ্রিক ছিল সেটা এখন আর নেই, সেটাকে সরে গেছে, নিশ্চয়ই সরে গেছে, নতুন নতুন জিনিস এসছে। তাই জন্য আমরা এই অধ্যায়টায় শুধু 6 নম্বরের প্রশ্ন আছে, 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন কিছু নেই। 6 নম্বরের প্রশ্ন কি কি থাকতে পারে, বিশ্বায়ন বলতে কি বোঝো, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলো যেগুলো আলোচনা করলাম, আর ভারতে বিশ্বায়নের প্রক্রিয়া, বিশ্বায়নের পক্ষে বিপক্ষে বলো, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন আসতে পারে, বিশ্বায়ন কি রাষ্ট্রীয় সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করেছে, রাষ্ট্রের সার্বভৌমিকতা কি ক্ষুণ্ণ হয়েছে বিশ্বায়নের দ্বারা? নিশ্চয়ই রাষ্ট্রের যে আদর্শ যে সার্বভৌমিকতা ছিল সেটা নিশ্চয়ই ক্ষুণ্ণ হয়েছে। তবে এটার ক্ষেত্রে আমি উত্তর দেবো, এখনো অবধি রাষ্ট্র ভিন্ন এমন কোন সংগঠন এখনো সৃষ্টি হয়নি পৃথিবীতে যেখানে আমি আমার শর্তহীন আনুগত্য প্রদর্শন করি। এটাই আমার আজকের আলোচনার বিষয় রইল। তোমরা ভালো করে এই চ্যাপ্টারটা পড়বে, কিন্তু খুব ভালোভাবে পড়বে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম।